সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ডিরেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অভিযানের অংশ হিসাবে কথিত অবৈধ বাংলাদেশিদের শনাক্তের কার্যক্রম জোরদার করা হয়েছে। উত্তর 24 পরগনা সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আটক, জিজ্ঞাসাবাদ এবং সীমান্তে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মুসলিমদের একটি অংশ আশঙ্কা করছেন পরিচয়পত্র থাকার পরেও তারা সন্দেহের তালিকায় পড়ে যেতে পারেন। বহু বছর ধরে ভারতে বসবাসকারী কিছু পরিবার জানিয়েছে, নাগরিকত্ব প্রমাণের চাপ এবং প্রশাসনিক জটিলতা তাদের মধ্যে এই অনিশ্চয়তা তৈরি করেছে। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, যথাযথ আইনি যাচাই ছাড়া কাউকে বহিষ্কার করা হলে তা নাগরিক অধিকার এবং বিচার প্রক্রিয়ার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। ইন্টারন্যাশনাল লয়ে খুব সিগনিফিক্যান্ট একটা কনভেনশন হচ্ছে 1951 এর রেফিউজি কনভেনশন। এই রেফিউজি কনভেনশন সম্পূর্ণভাবে প্রত্যেকটা মেম্বার স্টেটকে, যারা এর সিগনেটরি, তাদেরকে নিষেধ করে যে কোনো ব্যক্তি যদি পারসিকিউশন বা কোনো ধরনের অত্যাচার, নিপীড়ন বা কোনো ধরনের গণহত্যা বা কোনো ধরনের যুদ্ধ অপরাধের ভিকটিম হয় বা ভুক্তভোগী হয় বা সেটা শিকার হয়, তাহলে সে যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসবে তাকে কোনোভাবেই ফেরত পাঠানো যাবে না। তার ভালনারেবিলিটির কারণে, তার তার যে মানে তার যে স্টেট অফ ফেয়ারের কারণে, তার যে ভয় বা তার যে আশঙ্কা, তার যে জীবনের ঝুঁকি, এই কারণে হোস্ট স্টেট কখনোই তাকে আবার পুশ ব্যাক করতে পারবে না বা তাকে মানে রিফলমেন্ট করা যাবে না, ফেরত পাঠানো যাবে না। এটা হচ্ছে 1951 যে রেফিউজি কনভেনশন, তার খুব স্ট্রং প্রভিশন। ইভেন এইটা খুব দুঃখজনক হলেও সত্য যে আমার সাউথ এশিয়ায় যে 8টা স্টেট রয়েছে, তার ভিতর আফগানিস্তান ছাড়া আর কোন স্টেট এই রেফিউজি কনভেনশনে সাইন করেনি। দ্যাট ইজ দ্য অ্যানাদার ডিবেট। এখন বিষয় হচ্ছে যে সাইন না করলে কি হবে। সাইন না করা সত্ত্বেও এই রেফিউজি কনভেনশনের বিষয়টা এতটাই পাওয়ারফুল বা এতটাই ফান্ডামেন্টাল যে এই বিষয়টা এখন একটা কাস্টমারি ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে, যে প্রথাগত আন্তর্জাতিক আইন। সুতরাং আপনি একটা স্টেট হিসেবে যদি এই কনভেনশনে সাইন নাও করেন, এই কনভেনশনের যে আর্টিকেল 33, যেটা রাইট টু নন ডিফলমেন্টের কথা বলে যে কোনো রেফিউজি বা স্টেটলেসের জন্য, এটা আপনি আসলে মানতে বাধ্য। আপনি কাউকে আপনার স্টেটে যদি সে মানে সে যদি কোনো ধরনের রিফান্ড নেয়, সে যদি কোনো ধরনের আশ্রয় নেয়, আপনি তার কন্ডিশন অনুযায়ী তাকে ফেরত পাঠানো যাবে না। এটা রেফিউজি কনভেনশনের স্ট্রং প্রভিশন এবং এটা স্টেটলেস কনভেনশনেরও প্রভিশন। এবং এই দুটো বিষয় মানে কাস্টমারি ইন্টারন্যাশনাল লয় ভিতর ঢুকে গেছে। সুতরাং আপনি এখন যদি এটাতে সাইন করেন তাও মানতে হবে, সাইন না করলেও আপনাকে মানতে হবে। অর্থাৎ রাইট টু নন ডিফলমেন্ট হ্যাজ বিন দ্য ভেরি ইনহেরেন্ট রাইট অফ এভরি সিঙ্গেল সিটিজেন অর এভরি সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেক পৃথিবীর সব জায়গাতে এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট যে কোনো ইললিগাল ইমিগ্রেন্টকে সে চাইলে তো প্রসিকিউট করতে পারে, তার সেই অধিকার রয়েছে। তার যে ফরেনার্স অ্যাক্ট রয়েছে সেটা 1946-এ, সেটা আইন অনুযায়ী দেখবে। তার যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, সেই সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী সে তার বিচার করবে। সেই বিচারে যদি একজন প্রমাণিত হয় যে তার ভিসার মেয়াদ নাই বা সে ইন্ডিয়ার রাষ্ট্রের যে নাগরিকত্ব তার নাই, অথবা নাগরিকত্ব থাকলেও সে হারিয়েছে, এই ধরনের প্রক্রিয়াতেও যদি সে কাউকে ডিপোর্ট করতে চায়, ওখান থেকে যদি কাউকে ফেরত পাঠাতে চায়, তাহলেও কিন্তু সেটা একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যেটা 2013-তে সাইন করা। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ইভেন সেটার অ্যামেন্ডমেন্টও আসছে কিন্তু 2016-তে। এখন এই জিনিসটাতে বলে দেওয়া আছে যে ইন্ডিয়া যদি কাউকে প্রসিকিউটেড করে, কাউকে যদি বিচার করে এবং কনভিক্টেড করে, যদি সাজা দিয়ে দেয় এবং সেই সাজার মেয়াদ যদি 1 বছর হয়ে যায়, তাহলে সে চাইলে বাংলাদেশের কাছে সেই অপরাধীকে হস্তান্তর করতে হবে। এখন হস্তান্তর করার নিয়ম হচ্ছে এটা একেবারে ডিউ ডিলিজেন্স এবং ডিউ প্রসেসের মাধ্যমে হতে হবে।
হস্তান্তর করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে কোর্টের ভার্ডিক্ট লাগবে, জাজমেন্ট লাগবে। সেখান থেকে সেই বিষয়টা তাদের যে হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে, তাদের ফরেন মিনিস্ট্রি হয়ে, তাদের যে ধরনের ডিপ্লোম্যাটিক যে ফোরাম গুলো আছে, বেসিক্যালি ডিপ্লোম্যাটিক ফোরাম আসলে এটাতে না, কিন্তু তাদের যে বিএসএফ রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের মাধ্যমে এটা তাকে হ্যান্ড ওভার করবে বাংলাদেশে। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের বিজেপির মাধ্যমে তাদেরকে রিসিভ করবে। এটা হচ্ছে একটা ডিউ প্রসেসের কথা। কিন্তু যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং শঙ্কার বিষয়, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার কোনো ধরনের তোয়াক্কা না করে, স্পেশালি ইমিডিয়েট আফটার দ্য লাস্ট ইলেকশন। তাদের যে লাস্ট ইলেকশন হলো এবং ওয়েস্ট বেঙ্গলে বর্তমান যে সরকার এখন আসছে, তারা গণহারে এই ধরনের আর কি মানে পুশ ব্যাক করা শুরু করেছে। এই পুশ ব্যাক করার কারণে এটা প্রথম কথা হচ্ছে এখানে প্রমাণিত না যে তারা ইন্ডিয়ান নাগরিক কি ইন্ডিয়ান নাগরিক নয়, তারা বাংলাদেশের নাগরিক কিনা, এই বিষয়গুলো প্রমাণিত না। দেয়ার ইজ নো লিগাল, আই মিন দা ভ্যালিডিটি, অর দেয়ার ইজ নো লিগাল প্রুফ। যে কোনো জিনিসের আইনগতভাবে প্রমাণিত হবার জন্য তো তার একটা বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। আপনি সেটার ভিতর দিয়ে গেলেন না, আপনি এটাকে শুধুমাত্র এক্সিকিউটিভ ক্ষমতা বা পলিটিক্যাল অ্যাগ্রেশনের কারণে, পলিটিক্যাল ভেঞ্জিয়েন্সের কারণে, পলিটিক্যাল ভিন্ডিকটিভনেসের কারণে আপনি যদি তাদেরকে ফেরত পাঠান, এটা তখন একটা এথনিক ক্লিনজিং আকারে প্রমাণিত হয়। এথনিক ক্লিনজিং বা এক ধরনের যে আপনি হয়তো এই সার্টেন কমিউনিটিকে টার্গেট করে তাদেরকে ফেরত পাঠাচ্ছেন, এবং ফেরত পাঠানোর ক্ষেত্রেও কিন্তু তারা দেখবেন যে এক ধরনের যাদেরকে ফেরত পাঠাচ্ছে, মোস্ট অফ দেম আর মুসলিমস। দ্যাটস অ্যানাদার ইন্টারেস্টিং থিং। এবং তাদেরকে হঠাৎ করে ইন্ডিয়ার যে লাস্ট ইলেকশনের আগে তাদেরকে হঠাৎ করে ভোটের অধিকার থেকে তাদেরকে যে ইলেকটোরাল যে লিস্ট অফ ইলেকটোরা, সেখান থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। এবং তার কারণে তো ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসছে। সেখানে একটা দল ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে এবং পরবর্তীতে তার কনসিকুয়েন্স আকারে আমরা দেখছি যে এই পরিমাণ পুশ ব্যাক শুরু হয়েছে। এটা সম্পূর্ণভাবে আমার কাছে মনে হয় যে এটা ডিউ ডিলিজেন্স বা ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন। ইভেন তাদের স্টেট লয়েরও যে মিনিমাম লেভেলের মানে লিগাল প্রোটেকশন গুলো দেওয়ার কথা তাদের কনস্টিটিউশন অনুযায়ী, এবং তাদের যে ধরনের ফরেনার ফ্যাক্ট রয়েছে সেগুলোরও ধার কোনোভাবে ধরা হয়নি, এবং সেটাকে সম্পূর্ণভাবে তোয়াক্কা না করে তাদের ন্যাশনাল লকেও ভায়োলেট করে পুশ ব্যাক করার চেষ্টা করা হচ্ছে। এবং যেটা দুই দেশের যে দীর্ঘদিনের আহ, মানে নেইবারিং স্টেটের যে সুসম্পর্ক ছিল, আমি মনে করি এর মাধ্যমে সেটা যথেষ্টভাবে তার সেই সম্পর্ক ক্ষুণ্ণ হবে। এবং যে একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের যে ভৌগোলিক অবস্থান বা তার যে সার্বভৌমত্বের প্রতি যে শ্রদ্ধা থাকার কথা, সেই শ্রদ্ধাও বিঘ্নিত হবে। এবং এটা এক ধরনের সংঘাতময় পরিবেশের দিকে ঠেলে দিলেও দিতে পারে, আমরা শিওর জানি না এই বিষয়টা। এটা নির্ভর করবে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এটা লার্জ স্কেলে শুরু করে দেয়, so then I believe যে বাংলাদেশ গভর্নমেন্ট will take, I mean the action throughout its national procedure, as well as it will just take the action even following the international law. হিউম্যান রাইটস ল আপনি যদি দেখেন যে বাংলাদেশ ইন্ডিয়া এই দুটো রাষ্ট্রই অনেকগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডকুমেন্ট সাইন করেছে। তার ভিতর হচ্ছে আপনার রয়েছে ICCPR, ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এই রাইটেরও কিন্তু আর্টিকেল 7 এর ভিতরে যে কোনো ব্যক্তিকে কিন্তু এই ধরনের রিফলভ করা যাবে না, তাকে ফেরত পাঠানো যাবে না, তাহলে সেটা তার মানে বেসিক হিউম্যান রাইটস এর ভায়োলেশন হবে। আপনি কনভেনশন এগেইনস্ট টর্চার, কনভেনশন, এই যে গত 26শে জুন ছিল হচ্ছে আন্তর্জাতিক ভাবে আপনার যারা টর্চারের ভিকটিম তাদের জন্য যে সাপোর্ট ডে। ইভেন এই যে কনভেনশন এগেইনস্ট টর্চার, এটাও কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া দুটো রাষ্ট্রই কিন্তু সাইন করেছে। এই মানে কনভেনশনেরও যদি আর্টিকেল 3 দেখেন, তাহলে সেখানে বলে দেওয়া আছে যে এমন ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে, এখানে কিন্তু নাগরিক বলা হচ্ছে না, কোনো ব্যক্তিকে ফেরত পাঠানো যাবে না, বা তাকে এই ধরনের ইনহিউম্যান ডিগ্রেডিং কোনো পানিশমেন্ট বা কোনো ধরনের অবস্থার সম্মুখীন করানো যাবে না। আপনি যখন যদি কাউকে, কোনো নিপীড়িত মানুষকে, নির্যাতিত মানুষকে বা কোনোভাবেই কোনো মানুষকে যদি একটা রাষ্ট্রের থেকে জবরদস্তিমূলক ভাবে অন্য রাষ্ট্রে ফেরত পাঠাতে চান, ইটস দ্য ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল আই মিন দ্য হিউম্যান রাইটস ডকুমেন্ট যেগুলো আছে। বাংলাদেশ ইন্ডিয়া অনেকগুলোতে সাইন করেছে। এটা ঠিক যে তারা রেফিউজি কনভেনশনে সাইন করেনি, কিন্তু রেফিউজি কনভেনশন যে পার্টটা ইন্টারন্যাশনাল কাস্টমারি ইন্টারন্যাশনাল ল হয়ে গেছে সেটা অনুযায়ী মানতে বাধ্য। এবং অন্যান্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডকুমেন্ট যেগুলো রয়েছে
আমি যেগুলো বললাম, স্পেশালি কনভেনশন এগেইনস্ট টর্চার এবং হচ্ছে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এই দুটো আইন অনুযায়ী এই দুটো আইনেরও সাংঘাতিকভাবে ভায়োলেশন। তবে ভারত সরকারের দাবি ভিন্ন। তাদের ভাষ্য মতে এটি কোনো ধর্মীয় বা রাজনৈতিক অভিযান নয়, বরং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ। কেবল নথিপত্রহীন বিদেশি নাগরিকদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে বাংলাদেশ অভিযোগ করেছে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত দিয়ে লোকজনকে পুশিন করার একাধিক চেষ্টা করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এমন কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করেছে। Migration related issues, these must be addressed through proper legal channels. অবৈধ অভিবাসন নিয়ে পশ্চিমবঙ্গের এই অভিযান এখন মানবাধিকার, নাগরিকত্ব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ শো।